তো এই পাথরটিকে সঠিকভাবে বুঝতে হলে প্রথমত তোমার একটি আলোর প্রয়োজন। তো মোবাইলে তুমি যদি ফ্ল্যাশটি অন করো, তোমার যে গ্রাম, সেই গ্রামের সাথে আর একটা যে গ্রাম, পাশের যে গ্রাম রয়েছে, সেই দুটি গ্রামের মধ্যে সংযোগ কিভাবে রয়েছে। ধরো তুমি এই গ্রামে বাস করো এবং তুমি এখন মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিকের রেজাল্টও বেরিয়েছে এবং বেশ ভালো রেজাল্ট করেছো। এখনও পর্যন্ত যে গল্পগুলি আমি করলাম সেইগুলি যদি সংক্ষেপে বলতে চাই তাহলে এই অ্যানিমেশনটি যথেষ্ট হবে। দ্বিতীয় প্রয়োগে আমরা দেখি যে কিভাবে মাটির যে রোদের মান। এই ভিডিওতে আমি হুইস্টন ব্রিজ সম্পর্কে আলোচনা করব, একটি অত্যন্ত সুন্দর বৈদ্যুতিক সার্কিট। তো সেটিতে যাওয়ার আগে প্রথমে আমি বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত কতগুলি মৌলিক উপাদান নিয়ে আমি আলোচনা করব সংক্ষেপে। তুমি এগুলি জানো। প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে রোদ। পরীক্ষাগারে যে রোদ ব্যবহৃত হয় সেই রোদের ছবি তুমি এখানে দেখতে পাচ্ছ, যার ইংরাজি নাম হচ্ছে রেজিস্ট্যান্স। এবং খাতায় আমরা তো সবসময় এই ধরনের ছবি আঁকতে পারি না, তো সেই কারণে আমরা খাতাতে বা বইতে এই ধরনের ছবি তুমি দেখতে পাও রোদের। আর এখানে যে বিভিন্ন রঙের দাগ কাটা রয়েছে এইগুলি এই রোদটির মানকে বোঝায়। অপরদিকে এখানে আরও একটি মৌলিক বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত উপাদানকে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ব্যাটারি। এবং আমি যদি বলি এই ব্যাটারিটি 5 ভোল্টের ব্যাটারি। ব্যাটারি বিভিন্ন রকম আকৃতি হতে পারে, তো এখানে আমি সাধারণ একটি পেন্সিল ব্যাটারি নিয়েছি যেটি তোমার দেয়ালে ঘড়িতে ব্যবহৃত হয়। তো এই ব্যাটারিটির ভোল্টেজ যদি আমি 5 ভোল্ট বলি তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় যে এই প্রান্তের ভোল্টেজ যদি আমি 0 বা বিভব যদি আমি 0 বলি, তো এই প্রান্তের বিভব হবে 5 ভোল্ট। তো এটি হচ্ছে আমাদের ব্যাটারি, যেটি ছাড়া মানে অধিকাংশ ক্ষেত্রে বৈদ্যুতিক সার্কিট গঠন করা বা তাকে চালানো অসম্ভব। এবং আমরা যখন খাতায় যদি এই ব্যাটারিকে প্রকাশ করতে চাই তো এইভাবে আমরা বোঝাই, যার এই প্রান্তটি হচ্ছে ধনাত্মক এবং এই প্রান্তটি হচ্ছে ঋণাত্মক। বা এটিকে যদি 0 বলি, যেমন এখানে আমি ধরেছিলাম 0, তো এইখানে হবে 5 ভোল্ট এই ব্যাটারিটির ক্ষেত্রে। তৃতীয় আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হচ্ছে সংযোগকারী তার। তো এর কাজ কি? এর কাজ হচ্ছে যে বৈদ্যুতিক যে সার্কিট রয়েছে সেই সার্কিটের বিভিন্ন অংশকে একে অপরের সাথে জোড়া। এটি হচ্ছে সংযোগকারী তারের কাজ। মানে যেমন ধরো তোমার যে গ্রাম, সেই গ্রামের সাথে আর একটা যে গ্রাম, পাশের যে গ্রাম রয়েছে, সেই দুটি গ্রামের মধ্যে সংযোগ কিভাবে রয়েছে? রাস্তার মাধ্যমে। তো একইভাবে বৈদ্যুতিক সার্কিটের ক্ষেত্রে তার সংযোগ ঘটায় এক জায়গা থেকে অন্য জায়গাতে। তো এটিকে আমরা শুধুমাত্র একটি লাইন দ্বারা প্রকাশ করি বা লিখি খাতায় আর কি। এখানে আরও একটি বিষয় আলোচনা করে দেওয়া দরকার, সেটি হচ্ছে যে যখন এই রোদটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, ধরো এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তো এই প্রান্তের বিভব আর এই প্রান্তের বিভব কিন্তু আলাদা হয়ে যায়। ব্যাটারি ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছ দুই প্রান্তের বিভব আলাদা। কিন্তু তারের ক্ষেত্রে, সংযোগকারী তারের ক্ষেত্রে যদি এটি আদর্শ আমরা ধরে নিই, তাহলে এই তারটির ওপর যে কোনো দুটি বিন্দু নাও, যে কোনো দুটি বিন্দু নিতে পারো, সেই বিন্দু দুটির বিভবের পার্থক্য কিন্তু 0 হয়ে যায়। এটি মাথায় রাখবে। এখন আমি একটি প্রশ্নের মাধ্যমে আমাদের যে আসল যে টপিক মানে হুইস্টন ব্রিজ সেটি এবার সূচনা করব। সমস্যাটি এই রকম, ধরো তোমাকে আমি এই 4টি রোদ দিলাম, R1, R2, R3, R4, এবং তোমাকে একই সাথে কতগুলি শর্ত তোমার উপর চাপালাম। সেটি হচ্ছে যে তুমি R1, R2, R3-র মান তুমি জানো বা এগুলিকে তুমি মাপতে পারবে মাল্টিমিটারের সাহায্য নিয়ে, কিন্তু R4-এর মান তুমি জানো না বা এটি মাল্টিমিটারের সাহায্য নিয়ে তুমি মাপতে পারো না। এটি তোমার ওপর শর্ত আমি চাপালাম এবং একই সাথে কিছুটা স্বাধীনতাও দিলাম যে R1, R2, R3 এই যে রোধগুলি আছে এই রোধগুলির মান তুমি নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারো, কিন্তু R4-কে তুমি পরিবর্তন করতে পারো না। এই R1, R2, R3-কে তুমি কিভাবে পরিবর্তন করবে? এখানে যে বক্সটি দেখতে পাচ্ছ, বক্সের মধ্যে অসংখ্য বিভিন্ন মানের রোধ এখানে রয়েছে। তো তুমি যে কোনো মুহূর্তে R1, R2, R3 মানে 3টি বিভিন্ন মানের রোধ তুমি যদি তোলো, তো তুমি এইভাবে R1, R2, R3 এই রোধগুলিকে তুমি এইভাবে পরিবর্তন করতে পারবে। অর্থাৎ যে কোনো 3টি রোধ তুমি তুলে R1, R2, R3 পরিবর্তন করতে পারো, কিন্তু R4-কে তুমি পরিবর্তন করতে পারো না।
বা এটিকে মাল্টিমিটারের সাহায্য নিয়ে এর রোধকে তুমি মাপতেও পারো না। তো এই রকম অবস্থায় তুমি কি R4কে নির্ণয় করতে পারবে? মানে R4 যে রোধটি রয়েছে তার মান কত, রোধের মান কত, সেটি কি তুমি বলতে পারবে? এবং এখানে আরও একটি শর্ত তোমার উপর আমি চাপালাম, সেটি হচ্ছে তুমি যখন R4-এর মান জানার চেষ্টা করবে, তোমাকে বলতে হবে শুধুমাত্র R1, R2, R3 রোধগুলির মানের সাহায্য নিয়ে। মানে কি বলতে চাইছি? মানেটা এরকম যে তোমাকে শুধুমাত্র R1, R2 এবং R3-র সাহায্য নিয়ে R4কে তোমাকে বের করতে হবে। এবং এখানে F যেটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে ফাংশান। তো আমাদের কাজ হবে এই যে ফাংশানটি কেমন দেখতে সেটিকেই কিন্তু বের করা। তারপরেই কিন্তু আমরা R4কে নিখুঁত করে বের করে আনতে পারবো শুধুমাত্র R1, R2, R3-র সাহায্য নিয়ে। আর এখানেই আমরা দেখব যে হুইস্টন ব্রিজ সুন্দরভাবে আমাদের সাহায্য করে এই ফাংশানটিকে বের করে আনতে, অর্থাৎ কিভাবে R4, R1, R2, R3 নিজেদের মধ্যে একটি গাণিতিক সম্পর্কিত, এটি আমাদের হুইস্টন ব্রিজ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেয় বা সেই গাণিতিক সম্পর্কটি আমাদের দিয়ে দেয়। এখন একটি বাস্তবিক উদাহরণে আসব, যেই উদাহরণটি আমাদের এখানে যে সমস্যাটি তৈরি হয়েছে সেই সমস্যাটির সাথে খানিকটা হলেও মিল রয়েছে। রাতের বেলায় ধরো খুব গভীর অন্ধকারে কোনো আলো নেই, এই রাস্তার আলোগুলো হয়তো জ্বলছে না বা তোমার হাতেও কোনো আলো নেই। তো সেই অবস্থায় তুমি যদি একটি পাথরকে তোলো, তো সেই পাথরটি তুমি তার যে আকার বা তার যে রং, তার যে গঠন, সেটি তুমি আপাতত এখনও জানো না। তো যেহেতু জানো না, তো সেই পাথরটি এখন দেখো আমাদের কাছে R4-এর মতো কাজ করছে, মানে এই রোধটির মতো কাজ করছে আর কি, যদি তুলনা করি আর কি। তো এই পাথরটিকে সঠিকভাবে বুঝতে হলে প্রথমত তোমার একটি আলোর প্রয়োজন। তো মোবাইলে তুমি যদি ফ্ল্যাশটি অন করো, তাহলে দেখো এই মোবাইলের আলোটি আমাদের কাছে এখন ধরো R1-এর মতো কাজ করছে। শুধু আলো জ্বাললেই তো হবে না, চোখ দিয়ে দেখতেও হবে পাথরটিকে। তো চোখ যদি ধরো R2-এর মতো কাজ করে, এবং এই অবস্থায় শুধু চোখ আর আলো জ্বললেই তো হবে না, তুমি কি দেখছো সেটিকে বুঝতে হলে তোমার ব্রেনেরও প্রয়োজন। তো ব্রেনটি ধরো R3-র মতো কাজ করছে। তো যখন এই আলো, চোখ এবং ব্রেন সঠিকভাবে কাজ করে, তখনই তুমি হাতে যে পাথরটি তুলেছো সেই পাথরটি সম্পর্কে ধারণা পাও। তো এখানে একই রকমভাবে আমরা বোঝার চেষ্টা করছি R4-কে, অর্থাৎ পাথরটিকে R1, R2, R3-র সাহায্য নিয়ে। আশা করি যে আমাদের সমস্যাটি হয়েছে এখন সেটি তুমি বুঝতে পারছো। এখন আমাদের হাতে যেহেতু 4টি রোধ রয়েছে, তো সেই 4টি রোধ এবং একটি ব্যাটারি, কিছু সংযোগকারী তারের সাহায্য নিয়ে আমরা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সার্কিট আমরা গঠন করতে পারি। তো এখানে মাত্র কয়েকটি আমি বৈদ্যুতিক সার্কিট গঠন করেছি, এছাড়া আরও অনেক সম্ভাবনা রয়েছে। তো প্রত্যেকটি সার্কিটে তুমি একটি নতুন জিনিস লক্ষ্য করছো হয়তো, সেটি হচ্ছে যে এখানে যে একটি নতুন চিহ্ন আমি ব্যবহার করেছি, তো এটির মানে কি? এটির মানে হচ্ছে যে পৃথিবীর সাথে সংযোগ ঘটানো সংযোগকারী তার দিয়ে। আমরা ধরে নিই যে পৃথিবীর পৃষ্ঠতল, তার যে বিভব সেটি হয় 0, এবং যেই মুহূর্তে আমি এই বৈদ্যুতিক সার্কিটগুলির এই প্রান্তগুলিকে পৃথিবীর পৃষ্ঠের সাথে আমি যোগ করে দিয়েছি, মানে সংযোগ ঘটিয়েছি, তো সেই মুহূর্তে এই ব্যাটারির যে ঋণাত্মক প্রান্তটি, সেই প্রান্তটি এখন 0 ভোল্টেজে পরিণত হয়ে গেছে, বা তার বিভব 0। এবং এই তার বরাবর যে কোনো বিন্দুতে যদি এই তারটি আদর্শ সংযোগকারী তার ধরেছি, তো এই বিন্দুতেও ভোল্টেজ হবে 0 ভোল্ট। তো একইভাবে তুমি এখানেও দেখতে পারো ভোল্টেজ 0 এখানে হবে, ব্যাটারির ঋণাত্মক প্রান্তটি, এবং এই প্রান্তটিও 0 হবে। এবং এই প্রান্তের যে কোনো ওপরেই তুমি যদি যে কোনো একটি বিন্দুকে দেখো, সেই বিন্দুর ভোল্টেজ বা বিভব হবে 0 বিভব, এবং এখানেও 0 বিভব। তো এখানেও তুমি দেখতে পারো। তো এই ভূমির সাথে সংযোগ যদি না ঘটাতাম তাহলে কি সমস্যা হতো? সমস্যা হতো যদি ধরো এই ব্যাটারিটির যে ভোল্টেজ যদি 5 ভোল্ট হয়, তাহলে কেউ ঋণাত্মক প্রান্তটিকে -2 ভোল্ট ধরতে পারে, এবং সেই সাথে পজিটিভ প্রান্তটি, ধনাত্মক প্রান্তটি +3 ভোল্ট হবে, কারণ তাদের পার্থক্যটিকে 5 ভোল্ট হতে হবে।
আবার কেউ বলবে যে এটি না ধরে আমি এই রকমও ধরতে পারি, -7 ভোল্ট ঋণাত্মক প্রান্তটি, ধনাত্মক প্রান্তটি হবে কত, -2 ভোল্ট, কারণ পার্থক্যটি 5 ভোল্টই রয়েছে। তো এই অবস্থায় -7 ভোল্ট ব্যাটারি ঋণাত্মক প্রান্তটি হচ্ছে। একই সাথে এইখানে তুমি যদি দেখো এই অবস্থায় এখানটা হবে -7 ভোল্ট। কি বলতে চাইছি বুঝতে পারছো? আবার কেউ বলবে না আমি এইরকম ধরবো না, আমি এই দিকটা ধরছি, ধরো +2 ভোল্ট, তাহলে ধনাত্মক প্রান্তটি হয়ে যাবে 7 ভোল্ট। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা পৃথিবীর সাথে যদি সংযোগ না ঘটাই আমাদের কাছে অনেক ধরনের অপশান চলে আসে, তো সেটি একটি সমস্যার সৃষ্টি করে। তো যেই মুহূর্তে আমরা পৃথিবীর সাথে সংযোগ ঘটাই সেই মুহূর্তে আমাদের জীবন সহজ হয়ে যায়, কারণ তখন সবাই বলবে যে এই প্রান্তটি 0 ভোল্টেজ এবং ধনাত্মক প্রান্তটি 5 ভোল্ট। তো আমাদের এখন অরিজিনাল যে প্রশ্নটি ছিল যে কিভাবে R4কে বার করব নিখুঁত করে শুধুমাত্র R1, R2, R3 সাহায্য নিয়ে। এখন তুমি দ্বিধার মধ্যে পড়ে গেছো, কারণ তোমার হাতে এখন অনেক বৈদ্যুতিক সার্কিট হাতে রয়েছে। কোন সার্কিটটিকে এগিয়ে নিয়ে চললে, মানে ভবিষ্যতে তার উপর কাজ করলে তুমি R4কে শুধুমাত্র R1, R2, R3 সাহায্যে বার করতে পারবে। তোমার হাতে এখন অনেক অপশান, কোনটি নিয়ে তুমি এগোবে। তো এখানে আমি একটি বাস্তবিক উদাহরণের সাথে তুলনা করছি। ধরো তুমি এই গ্রামে বাস করো এবং তুমি এখন মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিকের রেজাল্টও বেরিয়েছে এবং বেশ ভালো রেজাল্ট করেছো, এবং ভবিষ্যতে তুমি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়তে চাও। তো তোমার গ্রামের আশপাশে অনেক স্কুল রয়েছে বিভিন্ন দূরত্বে। তুমি এখন একটি দ্বিধার মধ্যে পড়ে গেছো যে কোন স্কুলে তুমি ভর্তি হবে, এবং তোমার লক্ষ্য হচ্ছে কি না ভালো রেজাল্ট করা উচ্চ মাধ্যমিকে। তো তুমি বুঝতে পারো না যে কোন স্কুলে ভর্তি হলে তোমার যে উচ্চ মাধ্যমিকের যে ফলাফল সেটি ভালো হতে পারে। তখন তুমি কি করো, যে বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নাও, স্কুলের টিচার, প্রাইভেট টিচার বা দাদা দিদিদের কাছ থেকে তুমি পরামর্শ নাও। তো একইভাবে এখানেও তুমি দ্বিধার মধ্যে পড়ে গেছো যে কোন বৈদ্যুতিক সার্কিটটিকে নিয়ে এগোলে বা কোন বৈদ্যুতিক সার্কিটটি তোমাকে সাহায্য করবে ওই R4কে নির্ণয় করার জন্য। তো এখানেও আমি একটি পরামর্শ দেবো, সেটি হচ্ছে যে লাস্টের যে সার্কিটটি দেখতে পাচ্ছ এইটিকে নিয়ে এগোও, এইটিই কিন্তু তোমাকে সাহায্য করবে। আমি পরামর্শ দিচ্ছি না, আসলে বিজ্ঞানী হুইস্টন প্রথমে আমাদের এই পরামর্শটি দেয় যে এই সার্কিটটিকে নিয়ে এগোলে তবেই কিনা আমরা R4কে নিখুঁত করে বার করতে পারবো R1, R2, R3 সাহায্য নিয়ে। এখন আমরা হুইস্টন ব্রিজের যে বৈদ্যুতিক যে সার্কিটটি সেটি আমরা এখন আঁকবো আরও ভালোভাবে। এই বৈদ্যুতিক সার্কিটটি দেখো আমি একটু ভিন্নভাবে এখানে এঁকেছি। হিসাব মতো দুটি বৈদ্যুতিক সার্কিটের মধ্যে কোনো রকমের পার্থক্য নেই, দুটি সমান সার্কিট, কোনো ভিন্ন রকমের কথাবার্তা বলে না। এবং বই খাতাতে আমরা সাধারণত হুইস্টন ব্রিজ সম্পর্কে যখন কথাবার্তা বলি তো এই ধরনের ছবিকেই আমরা দেখতে পাই। তো এটিও হুইস্টন ব্রিজ, এটিও হুইস্টন ব্রিজ। এখন এই হুইস্টন ব্রিজের এই অংশটিকে আমি দেখো পৃথিবীর সাথে সংযোগ ঘটিয়েছি, এবং যেই সংযোগ ঘটিয়েছি তার মানে তুমি সহজেই বলতে পারবে যে ব্যাটারির যে ঋণাত্মক প্রান্তটির ভোল্টেজ 0 ভোল্ট, এবং এই পয়েন্টটির ভোল্টেজ হবে 0 ভোল্ট, এবং এই পয়েন্টটির ভোল্টেজ হবে V ভোল্ট, কারণ এখানে V হচ্ছে ব্যাটারিটির ধনাত্মক প্রান্তের ভোল্টেজ। এবং এই আলোচনায় আমি Vকে পজিটিভ ধরছি। তো এখন সার্কিটটিতে যদি দেখো তাহলে দেখো আমরা বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই তো V ক্রমে 0তে পরিণত হয়ে যাচ্ছে। অপরদিকে তুমি যদি কারেন্টকে দেখো, তুমি জানো এখানে একটি নির্দিষ্ট পরিমাণ কারেন্ট ঢুকছে, এবং কারেন্ট যখন এই বিন্দুতে আসে তখন তার কাছে দুটি রাস্তা খোলা থাকে। সে এই রাস্তায় কিছু অংশ তার কারেন্ট পাঠায় এবং এই রাস্তায় কিছু অংশ যায়। এই কারেন্টটি যখন R1-এর মধ্য দিয়ে গিয়ে এই বিন্দুতে আসে তখন তার কাছে আবারও দুটি রাস্তা খোলা থাকে, একটি হচ্ছে এই রাস্তা আর একটি এই রাস্তা। অপরদিকে এই কারেন্টটি যখন R3-র মধ্য দিয়ে পাস হয়ে এই পয়েন্টে যখন আসে তখন তার কাছে দুটি রাস্তা। এখন এই রাস্তাটিতে তুমি যদি দেখো, মানে এই সংযোগকারী তারটিতে তুমি যদি দেখো তাহলে দেখতে পাচ্ছ যে একই মুহূর্তে দুইটি কারেন্ট বিপরীতমুখী আমরা পাচ্ছি। এটি বাস্তবে সম্ভব নয়, কোনো তারে কোনো এক মুহূর্তে একই সঙ্গে বিপরীতমুখী দুটি কারেন্ট বা তড়িৎ প্রবাহ পাওয়া সম্ভব নয়। তো এটি কিভাবে ব্যাখ্যা দিতে পারি? এটি এইভাবে বলা যায় যে
যে কারেন্টটি শক্তি বেশি, মানে যে তড়িৎ প্রবাহটি বেশি, সেইটি আসলে তার অভিমুখটি কারেন্টের অভিমুখ হিসাবে বিবেচিত হয়। তো এই মুহূর্তে আমি যদি এই কারেন্টটিকে যদি, মানে এই দিকে যে কারেন্টটি আসছে আর কি উপর থেকে নিচে, সেই কারেন্টটি যদি বেশি শক্তি হয় তা কার তুলনায়, যদি এই কারেন্টের তুলনায় নিচ থেকে যেটি উপর দিকে যাচ্ছে, তাহলে লব্ধি যে কারেন্টটি আমরা পাই সেটি এইখান থেকে এই দিকে আসে। সেই মুহূর্তে এই কারেন্টের কী কাজ? এই কারেন্টের কাজ হচ্ছে যে এর শক্তিকে কিছুটা হলেও কমিয়ে দেওয়া। তো ওই অবস্থায় যে লব্ধি কারেন্টটি এই দিকে আসছে, সে এই বিন্দুতে এসে আবার এর সাথে যোগ হয়ে যাবে, কারণ এই দিকে তো সে যাবে না, কারণ এই দিকে ভোল্টেজ বেশি। কারেন্ট সবসময় ভোল্টেজ যেদিকে কম হয় সেই দিকে যায়। তো এই লব্ধি কারেন্টটি এই দিকে যাবে এবং শেষমেশ এই কারেন্ট, মানে R2 এর মধ্যে দিয়ে যে কারেন্টটি যাচ্ছে এবং R4 এর মধ্যে দিয়ে যে কারেন্টটি যাচ্ছে, দুটি কারেন্ট মিশে আবার শেষে I কারেন্ট হিসেবে বেরিয়ে আসবে। তাহলে দেখতে পাচ্ছ যে পরিমাণ কারেন্ট ঢুকছে সেই পরিমাণ কারেন্টই বেরোচ্ছে, কিন্তু মাঝখানে জটিলভাবে কারেন্ট বিভিন্ন পথে বিভিন্নভাবে ভাগ হয়ে যাচ্ছে, জটিলভাবে। অপরদিকে তুমি যদি ভোল্টেজকে যদি দেখো, এখানে ভি ভোল্টেজ, এখানে 0 ভোল্টেজ। তো এই বিন্দুতে আমরা যদি ভোল্টেজকে দেখি তাহলে কি হয় এবার দেখে নিই। ধরো এই বিন্দুতে ভোল্টেজ V1 এবং এই বিন্দুতে ভোল্টেজ V2। V1 V2কে কীভাবে বার করব? সেটি বার করার জন্য আমি প্রথমে শুধুমাত্র এই রাস্তাটি আমি নিচ্ছি। রাস্তাটি কেমন? ধরো এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এইখান দিয়ে গিয়ে এইখান দিয়ে গিয়ে এইখান দিয়ে আবার এইখানে আসছে। তো শুধুমাত্র যদি এই রাস্তাটিকে যদি আমরা দেখি তাহলে আমরা এইভাবে ছবিটিকে আঁকতে পারি। তো এখানে ভোল্টেজ হচ্ছে V1, এখানে ভোল্টেজ V1 আমরা জানতে চাই, এবং এখানে ভোল্টেজ 0। আর এই রেজিস্ট্যান্সগুলি হলো, রোধগুলি হলো R1 এবং R2। এবং বাকি সার্কিটটি আমি পুরোপুরি সম্পূর্ণ করলাম না, তুমি এটি নিজের থেকে করে নিতে পারো। এখন দেখে নিই যে R1 এর মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে। ধরি কারেন্টটা I1 হচ্ছে V মাইনাস V1 বাই R1, কারণ আমরা ধরে নিয়েছি যে V হচ্ছে ধনাত্মক। সুতরাং কারেন্ট যদি এই দিকে প্রবাহিত হয়, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে প্রবাহিত হয়, তাহলে আমরা এই ফর্মুলাটি লিখতে পারি কারেন্ট I1 এর জন্য, যেটি কিনা R1 এর মধ্য দিয়ে পাস হচ্ছে। আবার আমি যদি R2 এর মধ্য দিয়ে, মানে এই রোধটির মধ্য দিয়ে যদি কারেন্টকে দেখি, সেটি বলছি I2 কারেন্ট, সেটিকে আমরা এইভাবে লিখতে পারি V1 মাইনাস 0 বাই R2। কারণ এইটুকু তো আমাদের সাধারণ বুদ্ধি আছে যে এখানে V1 অবশ্যই 0 থেকে বড় হবে, সেই কারণেই কারেন্ট এই দিকে যাচ্ছে আর কি। তো এই ছবিটি আর এই অংশটির সাথে মিল তুমি খুঁজে পাচ্ছ, মানে একই জিনিস এঁকেছি আর কি। তো এখানে V, তারপরে V1 0, এখানে দেখো V1 0। এটাও আমরা জানি যে যে পরিমাণ কারেন্ট R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে সেই পরিমাণ কারেন্টই R2 এর মধ্যে দিয়ে যাবে। তা না হলে এখানে কারেন্ট জমা হবে বা কারেন্টের ঘাটতি হবে, সেটি তো হয় না এই বিন্দুতে। তো সেই হিসাবে আমরা R1 R2কে সমান করে দিতে পারি। তো R1 সমান সমান যদি R2 করি, তাহলে আমরা এই জিনিসটি আমাদের কাছে উঠে আসে V মাইনাস V1 বাই R1। আমরা কেন এটি করছি? আমাদের V1কে জানতে হবে বলে, V1 মাইনাস 0 বাই R2। তো এইখান থেকে তুমি লিখতে পারো V1কে R2 R1 প্লাস R2 ইন্টু V। তাহলে আমরা V1 এখন পেয়ে গেলাম। V1 হচ্ছে R2 বাই R1 প্লাস R2 ইন্টু V। তো এখানে একটি মজার বিষয় হলো, সেটি দেখো যে আমরা ভিকে ধনাত্মক ধরেছি এবং এখানে 0, এবং আমরা ভি প্রাথমিক অনুমান লাগিয়েছিলাম যে V1 অবশ্যই V এর থেকে ছোট হবে এবং 0 থেকে বড় হবে, এবং এই ফর্মুলাটি তাই বলছে। এখানে V এর সাথে দেখো একটি রাশি গুণ রয়েছে, সেই রাশিটি সবসময় 1-এর থেকে ছোট, কারণ R সবসময় ধনাত্মক। তো যখন তুমি 1-এর থেকে কোনো কিছু ছোট জিনিস V এর সাথে যখন গুণ করবে, ফলাফলটি, পুরো ফলাফলটি V এর থেকে ছোট হবে, এবং সেটি হচ্ছে এখানে। একইভাবে তুমি যদি এই রাস্তাটি কল্পনা করো, শুধুমাত্র
এখান থেকে তুমি এই একই পদ্ধতি ব্যবহার করে তুমি বার করতে পারবে V2 এর মান কত। সেটি হবে, আবারও দেখতে পাচ্ছ যে V2 V এর থেকে ছোট কিন্তু 0 থেকে বড়। তাহলে দেখো আমাদের হাতে এখন V এই সার্কিটটির ভেতরে কিভাবে কোথায় কোথায় V কেমনভাবে কাজ করছে বা তার মান কত সেটি আমরা এখন জানি। যদি V1 V2 এর থেকে বড় হয় তাহলে কারেন্ট এই দিকে যাবে, আবার যদি V2 V1 এর থেকে বড় হয় কারেন্ট এই দিকে যাবে। আর যদি V1 V2 যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু এই রাস্তায় কোনো রকম কারেন্ট তুমি পাবে না, এবং সেই অবস্থায় এই হুইস্টন ব্রিজকে আমরা বলবো ব্যালেন্সড হয়ে আছে, মানে হুইস্টন ব্রিজটি ভারসাম্যতা বজায় রেখেছে সেই মুহূর্তে যখন কিনা V1 V2 সমান হবে। তো এখন আমরা দেখি যে যদি V1 V2কে যদি সমান করি কি হয়, তার ফলাফল আমরা কি পাই দেখি এখন। তো এখানে আমি V1 এবং V2 এর মানগুলিকে নিচ্ছি। V1 হচ্ছে R2/R1 প্লাস R2 ইন্টু V, আর V2 হচ্ছে R4/R4টাকে আমি আকাশি রং দিচ্ছি, R3 প্লাস R4 ইন্টু V। ভিটাকে কেটে দিতে পারি। তো এখান থেকে আমরা পাচ্ছি, দেখো যদি আমি R2 এর সাথে এই রাশিটিকে গুণ করি এবং এই R1 প্লাস R2কে যদি R4 এর সাথে গুণ করি তাহলে পরের ধাপে আমরা পাই R2 R3 প্লাস R2 R4 সমান সমান R1 R2 R4 R4। এই দুটি রাশি কেটে যাচ্ছে দেখো, এবং তারপরের স্টেপে আমরা লিখতে পারি দেখো R1/R2 এবং R3/R4, আর এখান থেকে আমরা লিখতে পারি R4 সমান সমান, তাহলে দেখো যদি V1 সমান সমান V2 হয়, অর্থাৎ এই প্রান্তে এবং এই প্রান্তের ভোল্টেজ দুটি যদি সমান হয় তাহলে সেই অবস্থায় দেখো এই R1 R2 R3 R4 এর মধ্যে একটি সুন্দর সম্পর্ক হয়, এবং সেই সম্পর্ক থেকে আমরা এই R4কে লিখতে পারি R1 R2 R3-র ওপর কীভাবে সে নির্ভর করছে সেটি কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসটি আমরা চাইছিলাম যে কিভাবে R4কে ফাংশান অফ R1 R2 R3 হিসাবে লেখা যায়, সেটি আমরা চেষ্টা চালাচ্ছিলাম, এবং সেটি আমরা হুইস্টন ব্রিজেই আমরা পেলাম যখন কিনা হুইস্টন ব্রিজটি ব্যালেন্সড, এবং সেই অবস্থায় আমরা এই R4 জানতে পারি শুধুমাত্র যদি R1 R2 R3 রোধের মান যদি আমাদের জানা থাকে। তাহলে এখানে যে আমি ফাংশানটি খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছিলাম সেই ফাংশানটি দেখো এখন আমরা পেয়ে গেছি। তো বাস্তবে আমরা কি ব্যাপারটি করতে চাইছি সেটি আরও একবার যদি বলি, সেটি হচ্ছে যে প্রথমে তুমি একটি হুইস্টন ব্রিজ নাও এবং ব্রিজটি তুমি এই R1 R2 R3 R4 এইভাবে কানেকশান করো, সংযোগ ঘটাও একে অপরের সাথে। তারপর কি করবে না, তুমি যেহেতু R4 জানো না কিন্তু R1 R2 R3 তুমি জানো, এবং সেইগুলিকে তুমি পরিবর্তনও করতে পারো এই তিনটি রোধকে, এবং এইগুলিকে পরিবর্তন করতে থাকো, এবং প্রতি ক্ষেত্রে তুমি এইখানে এই এই যে রাস্তাটি বা এই যে তারটির মধ্য দিয়ে যে কারেন্ট সেই কারেন্টটি মাপতে থাকো, এবং যখন দেখবে তুমি এর মধ্য দিয়ে কারেন্ট জিরো হয়ে যাচ্ছে, মানে কোনো রকম কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এবং সেই অবস্থায় তুমি যে R1 R2 R3 মান নিয়েছো সেইগুলি তুমি এইখানে বসাও, সেই যে মানটি তুমি পাবে সেই মানটি R4 এর সাথে সমান হবে। তো এইভাবেই তুমি অজানা রোধের মান নির্ণয় করতে পারো একটি ব্যালেন্সড হুইস্টন ব্রিজ থেকে। হুইস্টন ব্রিজ ব্যালেন্স মানে তার ভারসাম্য বজায় রেখেছে কি না সেটি যদি তুমি এক চান্সে মনে রাখতে চাও বা দেখতে চাও, সেটি তুমি কি করবে না, এই যে ফর্মুলাটি দেখতে পাচ্ছ এর এক ধাপ পিছিয়ে গিয়ে তুমি যদি এই ফর্মুলাটিতে আসো, তাহলে তুমি যদি দেখো কোনো একটি হুইস্টন ব্রিজের ক্ষেত্রে যদি R1/R2
বা এটা অনেক সময় এইভাবেও লেখা হয় R3 R2। এবং যদি দেখতে পাও তাদের অনুপাতগুলি সমান, তাহলে এক চান্সে বলে দেবে যে হুইস্টন ব্রিজটি ভারসাম্য অবস্থায় রয়েছে। আমি উদাহরণ হিসাবে ধরো R1কে নিচ্ছি 50 ওহম, আর R4কে ধরছি ধরো 100 ওহম, আর এই দিকে ধরছি আমাদের R2 10 ওহম, আর R4 ধরো আমি নিচ্ছি 20 ওহম। তো তুমি যদি অনুপাতটি দেখো হাফ হাফ হচ্ছে, তাই না? এক্ষেত্রেও হাফ, এই ক্ষেত্রেও হাফ। তো সেই অবস্থায় এর মধ্য দিয়ে কোনো রকম কারেন্ট যাবে না, অর্থাৎ সার্কিটটি ব্যালেন্সড হয়ে আছে, হুইস্টন ব্রিজ সার্কিটটি। তো এখানে তুমি বুঝলে যে কিভাবে আমরা অজানা রোধকে বার করতে পারি। বাকি তিনটি যে রোধ রয়েছে সেই রোধগুলির মান বা তাদের মান পরিবর্তন করে একটি ব্যালেন্সড হুইস্টন ব্রিজ থেকে আমরা অজানা রোধকে আমরা বার করতে পারি। আবার অন্যদিকে তুমি যদি একটি হুইস্টন ব্রিজের এই চারটি রোধকে তুমি যদি দেখো এবং দেখে যদি এই রাশিটি যদি দেখো, অর্থাৎ R1/R3 এবং R2/R4 এটি যদি মেনে চলে, তাহলে তুমি এক চান্সে বলে দেবে যে এই ব্রিজটি ব্যালেন্সড অবস্থায় আছে এবং এর মধ্য দিয়ে ওই অবস্থায় কোনো রকম কারেন্ট প্রবাহিত হচ্ছে না। যদি এই সম্পর্কটি যদি না মানে, তাহলে এই ব্রিজটি তখন ভারসাম্যহীনতায় ভোগে, অর্থাৎ সেই অবস্থায় যখন কিনা এই সূত্রটি পালন হচ্ছে না, তখন এর মধ্য দিয়ে কারেন্ট যায়। এখনও পর্যন্ত যে গল্পগুলি আমি করলাম সেইগুলি যদি সংক্ষেপে বলতে চাই, তাহলে এই অ্যানিমেশনটি যথেষ্ট হবে। এখন আমার কাজ হবে ওই যে সম্পর্কটি আমরা দেখেছি R1/R3 = R2/R4, এই সম্পর্কটিকে আমরা দেখব এই অ্যানিমেশানে, এই সম্পর্কটির গুরুত্ব আমরা বুঝব। আমরা এখন আপাতত R4কে খোঁজার এখন আর চেষ্টা করব না, কারণ তুমি R4 জানো কিভাবে বার করতে হয়। তো এই অ্যানিমেশানে শুধুমাত্র R1/R3 = R2/R4 এই সম্পর্কটির গুরুত্ব বুঝব। তো এখানে হুইস্টন ব্রিজটি দেখতে পাচ্ছ। হুইস্টন ব্রিজটিতে দেখো আমি 5 ভোল্টের একটি ব্যাটারি নিয়েছি, এখানে পৃথিবীর সাথে সংযোগ ঘটিয়েছি। আর এখানে দেখো সবুজ রঙের যে তীব্রতা, সেটি দেখো আস্তে আস্তে এইদিকে কমে যাচ্ছে। এটি মানে বোঝাচ্ছে যে এই অঞ্চলে ভোল্টেজ বেশি, এখানে ভোল্টেজ কম। আর এই মুহূর্তে তুমি যদি R1/R3 এবং R2/R4 দেখো, তাহলে দেখো অনুপাত দুটি সমান হচ্ছে না, তাই না? এখানে তুমি হাফ পাচ্ছ আর এখানে দেখছো 1/3, তো সমান নয়। সেই কারণে ব্রিজটি ভারসাম্যহীনতায় ভুগছে। তো এই কারণে দেখো এখানে এই রাস্তায় দেখো কারেন্ট তুমি পাচ্ছ। আমি যদি অন্য কোনো মান নিই, ধরো 300 নিলাম, 300 ওহম নিলাম, বা 330 ওহমই যদি নিই, তাহলেও দেখতে পাচ্ছ যে ব্রিজটি আনব্যালেন্সড, কারণ এক্ষেত্রে R1/R3 R2/R4 এর সাথে সমান নয়। আমি এবার যদি পরিবর্তন করে 300 করি, ধরো এখানে ধরো আমি 60ই রাখলাম, এখানে ধরো আমি 100 রাখলাম, আর এখানে যদি আমি 20 রাখি, তাহলে কি হয় দেখো 20 ওহম। তো দেখো ব্রিজটি আবার ব্যালেন্সড হয়ে গেছে এখানে। তার কারণ হচ্ছে যে 300/60 তুমি 5 পাবে, আর 100/20 এখানেও 5 পাচ্ছ, মানে R1/R3 = R2/R4 হচ্ছে। তো সেই কারণে দেখো ব্রিজটি, হুইস্টন ব্রিজটি আবার ব্যালেন্স হয়ে যাচ্ছে, এখানে কোনো রকমের কারেন্ট পাচ্ছ না। তো তুমি শুধুমাত্র এই নির্দিষ্ট মানের জন্যই যে ব্রিজটি ব্যালেন্স হবে তা নয়, এছাড়া অসংখ্য মান রয়েছে, তার জন্য তুমি ব্রিজটিকে ব্যালেন্সড অবস্থায় পাবে। কারণ তোমাকে শুধুমাত্র R1/R3 R2/R4 এই অনুপাতটিকে সমান রাখতে হবে। তার জন্য তুমি রেজিস্ট্যান্সের মান মানে সেই অনুযায়ী পরিবর্তন করতেই পারো। তো এই অবস্থায় দেখো ব্রিজটি ব্যালেন্সড হয়েছে। এখন আমি যদি অন্য অবস্থায় দেখি, ধরো এখানে আমি 600 করলাম, 600 ওহম। তো এখন অনুপাতটি দেখো R1/R3 হচ্ছে হাফ, আর অপর দিকে এখানে আমি 100ই রাখছি, আর এখানে যদি আমি 200 রাখি, তাহলে দেখো ব্রিজটি আবারও ব্যালেন্সড হয়ে গেছে। এবং এই অবস্থায় দেখো অনুপাতগুলি হাফ হাফ হচ্ছে। আমি যদি সামান্য পরিবর্তন করি, দেখো 100 থেকে 100 যদি 20 করি, দেখবে আনব্যালেন্সড হয়ে যাবে। দেখো কারেন্ট প্রবাহিত হচ্ছে, খুব অল্প পরিমাণ হলো। তো এইখানে এই অ্যানিমেশনটি থেকে তুমি বুঝতে পারছো যে R1/R3 = R2/R4
এই অনুপাতটির বা এই সমীকরণটির কত গুরুত্ব হুইস্টন ব্রিজকে এক চান্সে বলে দেয়া যে এটি ব্যালেন্সড না ব্যালেন্সড নয়। এখন আমরা হুইস্টন ব্রিজের দুটি প্রয়োগ দেখব ব্যালেন্সড অবস্থায়, অর্থাৎ ব্যালেন্সড হুইস্টন ব্রিজের দুটি প্রয়োগ আমরা দেখি। প্রথমে ব্যালেন্সড অবস্থায় R4 আমরা জানি R1 R2 এবং R3-র ওপর এইভাবে সম্পর্কে আবদ্ধ। এখন ধরো তোমার কাছে পরীক্ষাগারে একটি মাল্টিমিটার রয়েছে, যেই মাল্টিমিটারটি শুধুমাত্র 1 ওহম বা 1 ওহমের বেশি যে কোনো রোধকে সে মাপতে পারে। তো এই অবস্থায় তুমি যদি কোনো রোধের মান যদি 1-এর থেকে কম হয়, সেই মাল্টিমিটার দিয়ে তুমি কিন্তু মাপতে পারো না, যেমনটি হয় মিলিমিটার স্কেলে। মিলিমিটার স্কেলে যদি কোনো বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটারের থেকে কম হয়, তাহলে ওই মিলিমিটার স্কেল দিয়ে তুমি ওই বস্তুর দৈর্ঘ্য সঠিকভাবে বলতে পারো না। ঠিক একইভাবে এখানে মাল্টিমিটারের ক্ষেত্রে আমাদের কাছে এমন একটি মাল্টিমিটার রয়েছে যে শুধুমাত্র 1 ওহম বা 1 ওহমের বেশি রোধকে সে মাপতে পারে, 1-এর থেকে কম হলে সে কিন্তু মাপতে পারে না। তো এই অবস্থায় আমরা যদি কোনো রোধের মান যদি 1-এর থেকে কম হয়, তাহলে ব্যালেন্সড হুইস্টন ব্রিজ দিয়ে কিভাবে আমরা মাপতে পারি। তো ধরো R1 R2 এবং R3 এই যে রোধগুলি আছে, এই রোধগুলির মান ধরো 1-এর থেকে বেশি। আবার অপর দিকে ধরো R4 যে রোধ রয়েছে তার মান হচ্ছে 1-এর থেকে কম। তো এই অবস্থায় আমরা কি R4-কে মাপতে পারবো? অবশ্যই পারবো। একটি উদাহরণ দিলেই তুমি বুঝতে পারবে। ধরো R1 হচ্ছে 100 ওহম, R2 হচ্ছে ধরো 2 ওহম এবং R3 হচ্ছে ধরো 10 ওহম। তো এই প্রত্যেকটি যে রোধ রয়েছে R1 R2 R3, এই রোধগুলিকে তুমি নিখুঁতভাবে মাপতে পারবে আমাদের ল্যাবে যে মাল্টিমিটারটি রয়েছে, কারণ সে 1 ওহমের বেশি রোধকে সে মাপতে পারে। তো এই রাশিগুলি যদি এখানে আমি বসিয়ে দিই, তাহলে দেখো আমরা পাচ্ছি R2 হচ্ছে 2 ওহম ইন্টু R3 হচ্ছে 10 ওহম বাই 100 ওহম। তো এখান থেকে আমরা পাচ্ছি দেখো কত, 1/5 মানে 0.2 ওহম। তো R4 দেখো যদি 0.2 ওহম হয়, তাহলে কিন্তু আমরা হুইস্টন ব্রিজ দিয়ে খুব ভালোভাবেই মাপতে পারবো। ধরো R4 0.2 ওহম সে এখানে রয়েছে, সেটি আমরা এখনও জানি না, কিন্তু আমরা R1 R2 R3 যদি এই মানগুলি ব্যবহার করি এবং সেই অবস্থায় যদি এখানে কোনো রকম কারেন্ট দেখতে না পাই, তাহলে আমরা বলে দেবো এই ফর্মুলা প্রয়োগ করে যে R4 সেখানে আছে 0.2 ওহম। যেই রোধ দিয়ে কিন্তু আমাদের যে মাল্টিমিটার রয়েছে সেই দিয়ে কিন্তু বলা সম্ভব নয়, কিন্তু হুইস্টন ব্রিজ দিয়ে কিন্তু বলা সম্ভব হয়ে যাচ্ছে ব্যালেন্সড অবস্থায়। দ্বিতীয় প্রয়োগে আমরা দেখি যে কিভাবে মাটির যে রোধের মান সেটি কিভাবে বের করা যায় হুইস্টন ব্রিজের সাহায্য নিয়ে ব্যালেন্সড অবস্থায়। তো এখানে সেই ছবিটি তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমরা এতক্ষণ যে R4-কে রেখেছিলাম এখানে, এখন তার পরিবর্তে আমরা মাটির ওপর দুটি বিন্দুতে এই ব্যাপারটি করেছি এবং যার এই মাঝখানে R4 হিসাবে কাজ করছে, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে। মাটির মধ্যে তুমি জানো এটি রেজিস্ট্যান্স রয়েছে বা রোধ আছে মাটির। তো আমরা এখন R1 R3 এবং R2-কে যদি পরিবর্তন করতে থাকি ক্রমাগত মাটিতে এই অবস্থায় কানেকশান করার পর, এবং প্রতি মুহূর্তে যদি আমরা এখানে যে কারেন্টটি রয়েছে সেই কারেন্টটিকে যদি দেখতে থাকি, এবং যেই মুহূর্তে আমরা দেখব যে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে গেছে, সেই অবস্থায় R1 R2 R3-র মান প্রয়োগ করে আমরা R4 পেতে পারি। এই যে সম্পর্কটি আমাদের ছিল ব্যালেন্সড অবস্থায়, তো এইখানে R1 R2 R3 মান বসিয়ে আমরা R4 পেতে পারি, অর্থাৎ মাটির যে রোধ সেই রোধটা আমরা পেতে পারি। মাটিতে যদি জলের পরিমাণ বেশি হয় তাহলে আমরা R4 কম পাবো, মাটিটি যদি শুষ্ক হয় তাহলে সেক্ষেত্রে আমরা R4-এর মান বেশি পাবো, এবং সেই অনুযায়ী R2 R3 R4 আমাদের পরিবর্তন করতে হবে। তো এই দুটি উদাহরণে তুমি দেখলে যে শুধুমাত্র হুইস্টন ব্রিজ নয়, ব্যালেন্সড হুইস্টন ব্রিজ দিয়ে আমরা প্রয়োগগুলি ঘটাতে পারছি।